রিয়া বলল, না আমি কাঁদছি না রেদওয়ান, তোমার সাথে এত কিছু ঘটে গেল আর তুমি ফোন দিয়ে আমাকে জানালেও না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, কি বলবো, আমার বউ অন্যের সাথে পালিয়ে গেছে, এটা বলবো? রিয়া বলল, প্লিজ রেদওয়ান, তুমি এই হাসিটা দেবে না, তোমার এই হাসিটায় আমার মনে হাহাকারের সৃষ্টি করে, এত ধৈর্যশীল না হওয়াটাই ভালো রেদওয়ান। আমি আবারও মুচকি হাসি দিয়ে বললাম, ওপরে যিনি আছেন তিনি ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন এবং ভালোবাসেন। রিয়া বলল, তোমার সব জ্ঞানী কথা পরে শুনবো, এখন চলো। রিয়া এমন ভাবে বলছে যেন থানাটা ওর। ও কথা বলার জন্য অফিসারের রুমে গেল সাইমাকে নিয়ে। কিছুক্ষণ পর অফিসার সহ ওরা আমার সেলের সামনে আসলো। সেলের দরজা খুলে দেওয়া হলো। অফিসার রিয়া আর সাইমাকে আগে যেতে বলে আমার সাথে সাথে বাইরে যেতে লাগলো। আমার ঘাড়ে হাত দিয়ে বলল, আমি দুঃখিত মিস্টার রেদওয়ান, ম্যাডামের কাছে আপনার আর আপনার মেয়ের সমস্ত ঘটনা শুনলাম। এমন কিছু আপনার জীবনে ঘটেছে ভাবলেই সারা শরীরে কাটা দেয়। কি অদ্ভুত জীবন, যার জন্য বাইরের দেশে গেলেন সে আপনাকে ছেড়ে চলে গেল। তবে সৃষ্টিকর্তার বিচার অনন্য, যেখানে মানুষের ক্ষমতা শেষ সেখান থেকে ওনার ক্ষমতা শুরু, যার কোনো শেষ নেই। তিনি সবকিছুর বিচার করবেন। আপনার সামনের দিন আরো ভালো হবে ইনশাল্লাহ। থানা থেকে বিদায় নিয়ে রিয়ার গাড়িতে উঠে পড়লাম। আপনারা ভাবছেন কেন রিয়ার গাড়িতে উঠে পড়লাম? আসলে আমি আমার মেয়েকে নিয়ে আমার আলাদা একটা পৃথিবী করতে চাই, কিন্তু অন্য কেউ আপনার মতামতের ভাগ চাইতে পারে। এমন মানুষ আছে যাদেরকে আপনি ফিরিয়ে দিতে পারবেন না। রিয়াও তেমন একজন মানুষ। রিয়ার পরিচয় তো দেওয়া হয়নি। রিয়া আহমেদ, বিখ্যাত বিজনেসম্যান রাইসুল আহমেদের একমাত্র মেয়ে। ওর সাথে পরিচয় হয়েছিল মালয়েশিয়াতে, ওখানে পড়াশোনা করতে যায় সে। তারপর ওর সাথে আমার পরিচয় হয়। কিছুদিন পর হুট করে ও বলে বসে সে আমাকে ভালোবাসে। আমি ওকে সবকিছু বলি যে আমার স্ত্রী সন্তান আছে। তারপর থেকে আর কোনোদিন নিজের ভালোবাসার কথা বলেনি, তবে ভালো একজন বন্ধু হয়ে যায়। যদিও আমি বন্ধুত্ব করতে চাইনি, কিন্তু ওই যে মেয়েদের ইমোশনাল ব্ল্যাকমেইল, তাই ওর সাথে বন্ধুত্ব। ওর পড়াশোনা শেষ হয়েছে হয়তো, তাই দেশে চলে এসেছে। আমাদের জায়গা হয় রিয়ার বাসাতে। ওর বাবা একজন অমায়িক লোক। ভেবেছিলাম কোটিপতি লোক, অহংকারী হবে, কিন্তু তিনি আমার ভাবনার ঠিক উল্টো মানুষ। রিয়াও ঠিক তার মতো, না আছে অহংকার, না আছে গাম্ভীর্য। আসলেই একটা চরম সত্য হলো, বাবা মা যেমন বানাবে সন্তান ঠিক তেমনই হবে। কোনো বাবা মা যদি সন্তানের সামনে ভিক্ষুককে অবহেলা করে, তবে কোনোদিন সে সন্তান ভিক্ষুকদের ভালো চোখে দেখবে না। এটাই প্রকৃতির নিয়ম। রাইসুল আঙ্কেল যেমন, তার মেয়েও ঠিক তেমন। আর আমার স্ত্রী রেহানা তার বাবার আদরের কন্যা, যার ভুল কাজ তার বাবার চোখে পড়েনি, কিন্তু জামাই রেখে অন্যের সাথে পালিয়ে যাওয়ার সময় উনি ঠিকই বুঝতে পেরেছেন। তবে এই বুঝতে পারার মূল্য কতটুকু? রিয়ার বাবার বিজনেসে লিভার ম্যানেজমেন্টের প্রধান করা হয় আমাকে, যদিও এটা আমার যোগ্যতা অনুযায়ী বেশ ভালো চাকরি। রিয়া তো আরো বড় পদ দিতে চেয়েছিল, কিন্তু আঙ্কেল বলল আগে এখান থেকেই শুরু করি, তারপর আস্তে আস্তে শিখে বড় পদ দেবে। 3 বছর পর, 3 বছরে আমি অনেক পাল্টে গেছি। একজন বিদেশে কাজ করা সামান্য কর্মচারী থেকে বড় একটা কোম্পানির ম্যানেজার হয়ে গেছি। সবকিছুর জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। মেয়েটা এবার ক্লাস 4-এ উঠলো। সাইমা এখন আমাকে ছাড়া রিয়াকেই যেন বেশি চেনে। রিয়া নিজে স্কুলে দিয়ে আসে, আবার ক্লাস শেষ হলে নিয়েও আসে। বিকালে দুজন ঘুরতে যায়। সাইমার সবকিছু যেন রিয়াময়। এগুলোই মায়ের কাজ। হ্যাঁ মা, রিয়া এখন সাইমার মা হয়ে গেছে। আমি নিজেও জানি না সাইমা যেন কবে থেকে রিয়াকে মা বলে ডাকে। যদিও আমি বারণ করেছি, কিন্তু রিয়া মা বলার বারণকে ফেলে দিয়ে নিজের পাওয়ার দেখিয়ে সাইমার মা হয়ে আছে। মা বাবাকে ঢাকায় নিয়ে চলে এসেছি। বোনকে একজন কলেজের প্রফেসরের সাথে বিয়ে দিয়েছি। রেদওয়ানের জীবনের সফলতা যেখানে একের পর এক আসতে চলেছে, সেখানে হঠাৎ একদিন দমকা হাওয়া চলে আসে। আমার ঠিকানায় একটা চিঠি আসে। চিঠিটা হাইকোর্ট থেকে এসেছে। সেখানে লেখা আছে, এত দ্বারা রেদওয়ান ইসলামকে জানানো হচ্ছে, আপনার সাবেক স্ত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আপনি আপনাদের মেয়েকে নিজের কাছে জোর করে রেখে দিয়েছেন, তাই আগামী 25 তারিখ কোর্টে হাজির হওয়ার আদেশ দেওয়া হলো। চিঠিটা পড়ে সারা দেহ ঘামতে থাকলো। আমার মেয়েকে তাহলে আমার কাছ থেকে কেড়ে নেবে রেহানা? কিভাবে থাকবো আমি? 9 বছরের মেয়ে আমার। মা যতই দোষ করুক, একবার হাত বাড়ালে তার কাছে চলে যাবে। আমার সাইমাও কি আমাকে ছেড়ে চলে যাবে? বাবার ভালোবাসাকে ফেলে ওর মায়ের কাছে চলে যাবে? কোর্টে যাওয়ার পর জজ বলল, সাইমা মামনি তুমি কার কাছে থাকতে চাও? সাইমা বলল, আমি মায়ের কাছে থাকবো। আমি জানতাম এমন কিছুই হবে, মেয়ে মায়ের কাছেই থাকতে চাইবে, এটাই নিয়ম। আমার জীবনের হাহাকার আরো এক ধাপ এগিয়ে গেল। রেহানার মুখ খুশিতে ভরে উঠল। আসলেই কি দুনিয়ার বুকে সুখ নামক জিনিসটা আমি আর পাবো না? আল্লাহ কি সারা জীবন আমার পরীক্ষা নিয়ে যাবেন? পাশ কি কোনোদিন করবো না? রেহানা হাসি মুখে মেয়ের সামনে গিয়ে বলল, আমি জানতাম তুই আমাকে ছাড়া থাকতে পারবি না। আয় সোনা, আমার কাছে আয়। কিন্তু রেহানার কথা শুনে সাইমার ভিতর এক বিন্দুও পরিবর্তন দেখা গেল না। রেহানা বলল, আমার কাছে আয়। এবার সাইমা মুখ খুলল। সাইমা বলল, আপনি কে? জজ বললেন, উনি তো তোমার মা, যার কাছে এখন থেকে তুমি থাকতে চাও। সাইমা বলল, না, উনি আমার মা না। আমার মা ওই যে আমার বাবার পাশে বসে আছে। রিয়ার দিকে চোখ পড়তেই দেখলো ছলছল চোখের পানিগুলো গাল বেয়ে নিচে পড়ছে। কষ্টের পর সুখের অনুভূতিগুলোই এমন। রিয়া ভেবেছিল যে সাইমা ওর আসল মায়ের কাছে চলে যাবে, তবে রিয়ার ভাবনা ভুল ছিল। রিয়া নিজেই যে আমার মেয়ের আসল মা হয়ে উঠেছে। সাইমার কথা শুনে রেহানার যেন আকাশ
আকাশ থেকে পড়লো। রেহানা বলল, তুই কি বলছিস সোনা? তুই আমার কাছে না থেকে অন্য একজনের কাছে থাকবি? আমাকে ছাড়া থাকতে তোর কষ্ট হবে না? এবার আমি দাঁড়িয়ে চিৎকার করে বললাম, না, ওর কষ্ট হবে না। ওর কষ্ট তো সেদিন হয়েছিল যেদিন ওর জন্মদাত্রী ওকে ফেলে অন্যের সাথে পালিয়ে গেছিল। আজকে তো ও ওর মাকে পেয়ে গেছে, সবাইকে জানিয়ে দিয়েছে কে ওর মা, তাহলে কেন ওর কষ্ট হবে? আমি সব কিছুর খোঁজ নিয়েছি। নিজের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে এখন আমার মেয়েটাকে কেড়ে নিতে এসেছো, তাই না? কিন্তু আল্লাহর বিচার তো দেখেই ফেললে। এর থেকেও বড় কিছু অপেক্ষা করছে তোমার জন্য। কোর্টের কাজ শেষ হলে আমি, রিয়া, সাইমা সহ আমরা সবাই চলে আসি নিজেদের বাসায়। বাসায় আসার পর রিয়া বলে, রেদওয়ান, তুমি মেয়েকে নিয়ে বাইরে চলে যাও। আমি বললাম, বাইরে যাব মানে? কোথায় যাব? রিয়া বলল, লন্ডনে আমাদের যে অফিস আছে, তুমি আর সাইমা ওখানে থাকবে। আমি বললাম, না, তা হয় না। সাইমা তোমাকে ছাড়া থাকতে পারবে না। রিয়া বলল, নিজের মাকে ছাড়া যে থাকতে পারে সে আমাকে ছাড়াও থাকতে পারবে। ওকে নিয়ে তুমি চলে যাও রেদওয়ান, আমি তো মাসে মাসে যাবই ওখানে। আমি বললাম, না, যাব না। তুমি ওর নিজের মা, জন্ম দিলেই মা হওয়া যায় না। কাল কোর্টেই তো সব দেখলে, বাকিটা বোঝানোর দরকার নেই তো। রিয়া বলল, সেজন্যই বলছি ওকে নিয়ে চলে যাও। আমি দরকার হলে ঘন ঘন যাব, তবুও তোমার কাছে থাকলে তো আমার কাছেই থাকা। আমি বললাম, বুঝলাম, কিন্তু এভাবে কতদিন? এবার তো বিয়েটা করে নাও রিয়া। রিয়া বলল, তুমি রাজি থাকলেই। আমি বললাম, ধ্যাত, বারবার এই একই কথা। আমি আর কাউকে নিজের সাথে জড়াবো না রিয়া, তুমি নিজের জীবন গড়ে নাও। রিয়া বলল, তোমার মন পাল্টানোর দায়িত্ব আমার। এখন এসব কথা থাকুক, আমি কালকেই তোমাদের ভিসা অ্যাপ্লাই করব। 7 দিন পর আমি আর সাইমা লন্ডনের উদ্দেশ্যে রওনা দেই। 1 বছর পর একদিন অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ ফোন বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, রেদওয়ান, আমাকে মাফ করে দাও, আমাকে তোমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি বললাম, কে আপনি? অপর সাইড থেকে বলল, আমি রেহানা, আমাকে মাফ করো। আমি বললাম, যাও, মাফ করে দিলাম। রেহানা বলল, আমাকে কবে তোমার কাছে নিয়ে যাবা? আমি বললাম, টাক বেলতলায় একবার যায়, তোমাকে মাফ করেছি শুধু, কিন্তু নিজের জীবনে জায়গা দিতে না। রেহানা বলল, আমাকে নিয়ে যাও, না হলে মরণ ছাড়া কোনো উপায় থাকবে না আমার। আমি বললাম, কি হয়েছে তোমার? রেহানা বলল, সেদিন কোর্টে কেস হারার পর থেকে উজ্জ্বলের আচরণ পাল্টাতে থাকে। ওর বাবাও ওকে ত্যায্যপুত্র করে দেয় আর সবকিছু থেকে বঞ্চিত করে। এদিকে তোমার সব টাকাও শেষ হয়ে যায়। এরপর ও আমাকে দিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করায় অন্যের সাথে। আজকে খুব কষ্ট করে তোমার নাম্বার জোগাড় করেছি, আমাকে বাঁচাও। এদিকে বাবা মারা যাওয়ার পর আমার সমস্ত সম্পত্তি ভাইয়েরা মেরে দিয়েছে। আজকে আমি পাপের সর্বোচ্চ সাজা পাচ্ছি। আর কি বাকি আছে? আমি বললাম, মৃত্যু। হ্যাঁ, মৃত্যুটাই বাকি। আমি এতটা সৎ না যে আমার জীবনে দ্বিতীয়বার তোমাকে সুযোগ দেব। আমার জীবনে আর কোনোদিন তুমি আসবে না, কোনোদিন না। তুমি বরং আত্মহত্যা করে নাও। তোমার মতো স্ত্রী স্বামীর জন্য কলঙ্ক, তোমার মতো মা সন্তানের জন্য কলঙ্ক, তোমার মতো প্রাণী দুনিয়ার জন্য কলঙ্ক। রাখছি আমি। কলটা রেখে দিলাম। আজকে আমি পাথর হয়ে গেছি। রেহানা মরলো কি বাঁচলো আর দেখার সময় নেই আমার। আগামী বছর বাবা মাকে এখানে আনবো, তারপর এখানে আজীবন সেটেল হব। আজকে সৃষ্টিকর্তার প্রতি আর কোনো রাগ নেই, যদিও আগেও ছিল না, তবে কৃতজ্ঞতা বেড়েই চলেছে। 14 বছর পর সাইমা পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরছে। আমি, মা, বাবা আর রিয়া আনতে যাচ্ছি এয়ারপোর্টে। আপনাদের মাথায় একটা কথা নিশ্চয়ই ঘুরছে যে রিয়া হয়তো অন্য কোথাও বা আমাকে বিয়ে করে নিয়েছে। না, ও কাউকে বিয়ে করেনি, অন্য কোথাও করেনি আর আমার সাথেও করেনি। তবে মেয়ে লন্ডনে ফিরে আগে আমার আর রিয়ার বিয়ে দেবে, তার কথা শুনতেই হবে, কিছুই করার নেই। তবে হ্যাঁ, যে মেয়ে আমার জন্য জীবনের 20 বছর অপেক্ষা করতে পারে তাকে আর ফিরিয়ে দেওয়া যায় না। অন্তত বুড়ো বয়সে গল্প করার মানুষ পাবো। আর কদিনই বা বাঁচবো, বয়স তো 50 প্রায় হয়েই গেল। রিয়াকে আর অপেক্ষা করাবো না, আমি ওর ভালোবাসার কাছে পরাজিত। ভেবেছেন রেহানা কেমন আছে? আসলে ওর খোঁজ আর নেওয়া হয়নি। সেদিন ওকে বলেছিলাম ও মরলে আমার কিছু যায় আসে না। রিয়া অবশ্য ওর বিষয়ে কিছু বলতে চেয়েছিল, আমি বলতে দেইনি। জানার ইচ্ছা নেই ও কেমন আছে। মরুক বা বাঁচুক আমার কি, ভালো থাকবো মেয়েকে নিয়ে, যে আমাকে সত্যিকারের ভালোবেসেছে সেই রিয়াকে নিয়ে।